কি অবস্থা সবার? আশা করি আমরা ভালো আছি, পড়াশোনাও ভালোই চলতেছে। আজকে আমরা রসায়ন দ্বিতীয় পত্রের পঞ্চম অধ্যায় নিয়ে একটু পড়াশোনা করব। পঞ্চম অধ্যায় হচ্ছে অর্থনৈতিক রসায়ন, অর্থাৎ রসায়নকে কিভাবে অর্থনৈতিকভাবে আমরা ব্যবহার করতে পারি এবং আমাদের দেশের অর্থনীতির কাঠামোটাকে আরো সুপ্রতিষ্ঠিত করতে পারি, সেই ব্যাপারে রসায়নের ভূমিকা কি, রসায়নের কি কি বিষয় নিয়ে আমরা এখানে আলোচনা করতে পারি, সেগুলোই মূলত হচ্ছে আমাদের আলোচ্য বিষয়। প্রথমে জানিয়ে রাখি, ক্যাম্প্রো একাডেমির পক্ষ থেকে আর পিয়ার্স স্যারের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। তাহলে শুরু করা যাক। আচ্ছা, মূলত এই অধ্যায়ে আমাদের এমসিকিউ এর আলোচনা অনেক বেশি, ঠিক আছে? আর এইচএসসি তেও আমাদের এই অধ্যায় যতটা না গুরুত্বপূর্ণ, ভর্তি পরীক্ষাতেও আমাদের জন্য এই অধ্যায় অনেক গুরুত্বপূর্ণ। এই অধ্যায় আমরা আসলে নিজেরা বাড়িতে পড়াশোনা করলেই আমরা পারব, মোটামুটি আত্মস্থ করতে পারবো, কিন্তু তারপরও এখানে সূক্ষ্মাতি সূক্ষ্ম কিছু ধারণা আমাদের আসলে অবতারণা করা প্রয়োজন। প্রথম কথা যে অর্থনীতি দিক থেকে চিন্তা করলে একটা দেশের প্রধান চালিকা শক্তি হচ্ছে শিল্প কারখানা। তাহলে শিল্প কারখানায় কি করতে হবে? স্বল্প সময়ে অল্প পরিমাণ বিক্রিয়ক দিয়ে, স্বল্প চাপ তাপমাত্রা দিয়ে, যেভাবে আমাদের প্রোডাকশন কস্ট অ্যান্ড টাইম কমে আসবে এবং আমাদের প্রোডাক্টিভিটি অনেক বেশি বেড়ে যাবে, তাহলে আমাদের কি হবে? ব্যবসায় লাভ হবে। মূলত এভাবেই কি ইন্ডাস্ট্রিতে মেকানিজমটা পরিচালনা করা হয়, অর্থাৎ আমাদের অর্থনৈতিক লাভের সহিত এবং আমাদের যে ন্যূনতম বর্জ্য উৎপন্ন করার মাধ্যমে এবং স্বল্প পরিমাণ বিক্রিয়ক ব্যবহার করে যে উৎপাদগুলো আমরা উৎপন্ন করি, সেটাই অর্থনৈতিক রসায়নের মূল আলোচ্য বিষয়। একটা দেশের মূল চালিকা শক্তি যদি শিল্প কারখানা হয়, তাহলে শিল্প কারখানা চালাতে গেলে কি লাগবে? প্রথম কথা আমাদের কি লাগবে? বিদ্যুৎ লাগবে। বিদ্যুৎ কোথা থেকে উৎপন্ন করতে হবে স্যার? বিদ্যুৎ উৎপন্ন করতে হবে আমাদের প্রাকৃতিক গ্যাস থেকে। আর প্রাকৃতিক গ্যাস কি? অনবায়নযোগ্য শক্তি, মানে সেটাকে আর নবায়ন অবস্থায় কি পরিণত করা যায় না, তাহলে সেটার ব্যবহার অবশ্যই মিনিমাম লেভেলে রাখতে হবে এবং আউটপুট পেতে হবে ম্যাক্সিমাম লেভেলে। যেমন সিমেন্ট উৎপন্ন করে, এটা একটু আপাত দৃষ্টিতে আমরা একটু বলে নিই যে এরকম ধরো, এরকম একটা পাত, ধাতব পাত, ঠিক আছে? এখানে আমরা কাঁচামাল দিব, এখানে আমরা কাঁচামাল দিব, দেওয়ার পরে এই পার্টটাতে আসবে, এখানে আমার টেম্পারেচার থাকবে 800 ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে? তখন কাঁচামালটা কি হবে? একটু মানে বিচূর্ণীকরণের মাধ্যমে ভেঙে যাবে। তারপর আমরা কি করব? কাঁচামালটা একটু ছোট ছোট কণায় পরিণত হয়ে আর নিচের দিকে চলে আসবে, যেখানে আমাদের 1500 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকবে। তখন এই কাঁচামাল সম্পূর্ণ বিচূর্ণীকরণের মাধ্যমে একদম সূক্ষ্ম সূক্ষ্ম কণায় পরিণত হবে। তারপর সেই কণাটা যদি আমরা এদিক থেকে বের করে নিয়ে আসি, এদিক থেকে একটা নলের মাধ্যমে আমরা যদি বের করে নিয়ে আসি, তাহলে এই যে আমরা সূক্ষ্ম সূক্ষ্ম দানাগুলো পাবো, সূক্ষ্ম সূক্ষ্ম দানাগুলো আমরা পাবো, সেগুলোকে আমরা বলবো ক্লিংকার। কি বলবো? ক্লিংকার। বুঝতে পারছি?
এই যে আমরা আলোচনা করলাম সেটা হচ্ছে সিমেন্টের কাঁচামাল নিয়ে আমরা সিমেন্টের ক্লিংকার মানে সূক্ষ্ম সূক্ষ্ম গুঁড়া উৎপন্ন করি। এটাতে আমরা অনেক প্রভাবক দিব, ঘনীভবন প্রক্রিয়া আছে, বাষ্পীভবন প্রক্রিয়া জড়িত আছে, অনেক কিছু জড়িত আছে। এটা হচ্ছে অর্থনৈতিক রসায়নের একটা উদাহরণ। ঠিক আছে, এখন প্রধান যে গুরুত্বপূর্ণ প্রভাবক বা হচ্ছে খনিজ লাগবে সেটা হচ্ছে প্রাকৃতিক গ্যাস। কি লাগবে? প্রাকৃতিক গ্যাস। এটা আমরা জানি আমাদের বাংলাদেশে কি আছে, ভূগর্ভস্থ নিচে প্রাকৃতিক গ্যাস আছে। এখন প্রাকৃতিক গ্যাস দুই ভাবে পাওয়া যায়। একটা হচ্ছে মানে মাটির অনেক গভীরে স্তরে স্তরে খনিজ তেল আছে, সেই খনিজ তেলের উপরের অংশে গ্যাস জমা থাকে, প্রাকৃতিক গ্যাসটা জমা থাকে। ঠিক আছে, আর কিছু কিছু খনি আছে বা জায়গা আছে মাটির গভীরে, অনেক গভীরে, সেখানে শুধুমাত্রই কি প্রাকৃতিক গ্যাসের ভান্ডার থেকে যায়। সেখান থেকে আমরা সরাসরি কি করতে পারি, প্রাকৃতিক গ্যাস উৎপন্ন করতে পারি, মানে উত্তোলন করতে পারি। আর যেখানে খনিজ তেল আছে তার উপরে প্রাকৃতিক গ্যাস আছে, সেখানে যদি প্রাকৃতিক গ্যাসটা তুলতে চাই তাহলে সেখান থেকে কি অবশ্যই প্রাকৃতিক গ্যাসের সাথে আমাদের কিছু খনিজ তেল উঠে আসবে। সবগুলোই তো আমাদের জন্য গুরুত্বপূর্ণ। এবার হচ্ছে প্রাকৃতিক গ্যাস সম্পর্কে আমাদের বাংলাদেশে কি কি ইতিহাস আছে, কি কি খনি আছে, কত সালে আবিষ্কৃত হয়েছে, তারপরে হচ্ছে কিছু কিছু বেসিক টার্ম আছে, সেগুলো হচ্ছে ইলাবোরেশন জানতে হবে। প্রথম কথা হচ্ছে প্রাকৃতিক গ্যাস যা আমরা উৎপাদন করি সেটা হচ্ছে কোন এককে উৎপাদন করি, সেটা হচ্ছে ঘনফুট এককে উৎপাদন করি। ঘনফুট বুঝতে হবে, ঘন ফুট এককে উৎপাদন করি। ঘনফুট কি স্যার? একটা ঘনবস্তু নিবা, একটা ঘনবস্তু নিবা যেটার দৈর্ঘ্য হচ্ছে 1 ফুট, গুণ প্রস্থ হচ্ছে 1 ফুট, আর হচ্ছে উচ্চতা হচ্ছে কি 1 ফুট। এইরকম একটা ঘনবস্তুর মধ্যে যে পরিমাণ গ্যাস আমরা নিতে পারি সেই এককটাকে আমরা তখন বলবো যে ঘনফুট এককে গ্যাসটা রয়ে গেছে। আচ্ছা, কিছু টার্ম পড়তে হলে আমাদের পড়তে হবে যে MCF টা কি, MCF আর হচ্ছে BCF, এই দুটো টার্ম আমাদের একটু জানতে হবে। MCF টা হচ্ছে মিলিয়ন ঘনফুট, মিলিয়ন কিউবিক, তারপর হচ্ছে ফিট। কিউবিক মানে হচ্ছে ঘন, আর BCF টা হচ্ছে বিলিয়ন কিউবিক, তারপর হচ্ছে ফিট। ক্লিয়ার? আচ্ছা, MCF টা হচ্ছে 10 টু দি পাওয়ার 6 কিউবিক ফিট। 10 টু দি পাওয়ার 6 কত? 10 লক্ষ। 10 লক্ষ ঘনফিটে 1 মিলিয়ন ঘনফুট হয়। আর হচ্ছে আমরা যদি বিলিয়ন ঘনফুটটা হিসাব করি তাহলে হচ্ছে 10 টু দি পাওয়ার 9, তারপর হচ্ছে কিউবিক ফিট। 10 টু দি পাওয়ার 9 কত? আমরা তো জানি 100 কোটিতে কি 1 বিলিয়ন। তাহলে এবার দেখো 10 টু দি পাওয়ার 9 সমান 100 কোটি আসে কিনা। এই যে 100, এই যে দেখো শতক, হাজার অযুত, লক্ষ, নিযুত, কোটি, অর্থাৎ 100 কোটি 100 কোটি ঘনফিটে আমার 1 BCF হয়, মানে 1 বিলিয়ন ঘনফুট হয়। এই যে আমরা গ্যাস উৎপন্ন করি আর মজুত করি সেটা হচ্ছে MCF আর BCF এককে উৎপন্ন মানে উত্তোলন করি আর হচ্ছে কি করি, মজুত করি। এখন ঘনফুট এককে কতটুকু গ্যাস পাওয়া গেছে আমাদের একটু বুঝতে কঠিন লাগতেছে না?
আমরা তো আসলে দৈনন্দিন জীবনে লিটারের সাথে খুব বেশি পরিচিত, তাই না? এবার একটু দেখি লিটারে কেমন হয়। মাথায় রাখতে হবে 1 ঘনফুট সমান হচ্ছে 28.3 লিটার। এটা মাথায় রাখলেই হবে। তাহলে 1 ঘনফুটে যদি আমার 28.3 লিটার আসে, তাহলে হচ্ছে ধরো আমার 1 এমসিএফ কি হবে? 1 এমসিএফ হবে হচ্ছে 10 লক্ষ ইনটু হচ্ছে 28.3, তারপর হচ্ছে কি লিটার। তার মানে 283 আর 1 2 3 আর 3 6, 1 2 3 4 5 6টা শূন্য লিটার। এবার তো দশমিক যদি এক ঘর করে দাও শূন্য টাকা কাটা যাবে। একক দশক শতক, এই যে একক দশক শতক, হাজার লক্ষ, 28 লক্ষ 30 হাজার লিটারে হয় 1 এমসিএফ। ক্লিয়ার? আচ্ছা, এখন আমরা দেখব প্রাকৃতিক গ্যাসের উপাদান। প্রাকৃতিক গ্যাসের উপাদান আমরা একটু বলি যে এখানে কত পার্সেন্ট উপাদান আছে, কি পরিমাণ পাওয়া যায়, এগুলো হচ্ছে আমাদের আলোচ্য বিষয়। এখন আমাদের ক্লাসে আলোচনা করব না, সেগুলো হচ্ছে বইয়ে দেওয়া আছে সঠিকভাবে, আপনারা নিজেরা পড়ে নেবেন। আমরা এখানে বেসিক জিনিসগুলো পড়বো যে প্রাকৃতিক উপাদান, গ্যাসের উপাদানগুলো, গ্যাসের মধ্যে কি কি উপাদান থাকে, এর মধ্যে কারা কি অবস্থায় থাকে, আর হচ্ছে যে আর কিছু আলাদা বিষয় আছে, এগুলো একটু দেখব। প্রধান যে উপাদানটা আছে, প্রধান উপাদান হচ্ছে মিথেন গ্যাস। ক্লিয়ার? আচ্ছা, এছাড়া আর কি কি থাকে? ইথেন, তারপর হচ্ছে প্রোপেন, তারপর হচ্ছে বিউটেন, দেন এটসেট্রা, আর অনেক কিছু থাকে। এর মধ্যে একটু একটা জিনিস বুঝতে হবে স্যার, বুঝে দিলাম। C1 থেকে C3 পর্যন্ত এরা হচ্ছে গ্যাসীয়, অর্থাৎ মিথেন, ইথেন, প্রোপেন গ্যাস। C4 যা আছে এটা হচ্ছে গ্যাসীয় অবস্থাতেও পাওয়া যায়, প্লাস হচ্ছে তরল অবস্থাতেও পাওয়া যায়। C4 মানে হচ্ছে বিউটেন, 4 কার্বন বিশিষ্ট বিউটেন, অর্থাৎ 4টা কার্বন আমরা দিয়ে দিব, দেওয়ার পর হচ্ছে হাইড্রোজেন দিয়ে ফিল আপ করে দেব। চতুর্যোজ্যতা, কার্বনের যোজনী 4, 4টা হাত ফিল আপ করার জন্য যতটা হাইড্রোজেন দরকার ততটা দিয়ে দিব প্রত্যেকটার ক্ষেত্রে, প্রত্যেকটা কার্বনের ক্ষেত্রে। তারপর হচ্ছে CH2 আর হচ্ছে কত CH3। এই বিউটেনটা হচ্ছে বাসাবাড়িতে যখন রান্না করি না সিলিন্ডার, সিলিন্ডারে হচ্ছে এই তরল বিউটেন ব্যবহার করা হয়। বুঝতে পারছি? ঠিক আছে। এরপরে হচ্ছে যে আমাদের এই যে দেখেন C5 থেকে শুরু করে আপনার হচ্ছে কি বলে পেন্টেন, হেক্সান, হেপটেন, C7 পর্যন্ত যেগুলো আছে এগুলো সবগুলাই হচ্ছে তরল, অর্থাৎ পেন্টেন, হেক্সান, হেপটেন এরা হচ্ছে তরল থাকে। ঠিক আছে, এগুলো কেন পড়লাম? কারণ আছে। এবার আসেন প্রাকৃতিক গ্যাস হচ্ছে কি বলতেছে, দুই প্রকার, একটা হচ্ছে শুষ্ক আর একটা হচ্ছে আর্দ্র। ক্লিয়ার? শুষ্ক কোনগুলো স্যার? যেগুলোতে জলীয় বাষ্প থাকবে না। তার মানে হচ্ছে C1 থেকে C ধরে নেওয়া যায় 4 পর্যন্ত। ক্লিয়ার? আর আর্দ্র প্রাকৃতিক গ্যাস এগুলোতে কি থাকবে? জলীয় বাষ্প মিশ্রিত থাকবে, ভেজা ভেজা থাকবে, তার বা তরল থাকতে পারে। সেটা হচ্ছে C5 থেকে ঊর্ধ্বতন গ্যাস। ক্লিয়ার? এর জন্য মূলত হইছে যে কে গ্যাস কে তরল এগুলো একটু জেনে নিচ্ছি, এগুলো বইয়ে আছে। যাই হোক, তো
তো এখন একটু দেখতে হবে যে গ্যাস ফিল্ড থেকে যখন আমরা গ্যাসটা তুলে নিয়ে আসি তখন গ্যাসটা খুব দুর্গন্ধযুক্ত হয়। কেন হয়? কারণ ওই মিথেন গ্যাসটার মধ্যে আমার কিছু পরিমাণ হাইড্রোজেন সালফাইড গ্যাস থেকে যায়। এটার নাম হচ্ছে হাইড্রোজেন সালফাইড। এই গ্যাসটা থেকে যায়। হাইড্রোজেন সালফাইড গ্যাসের গন্ধ খুব কটু, দুর্গন্ধযুক্ত। তাহলে এখানে ডিম নষ্ট হয়ে যায় না। ওই নষ্ট হয়ে যাওয়া ডিমে যে দুর্গন্ধটা থাকে সেটা হচ্ছে সেখানে হাইড্রোজেন সালফাইড গ্যাস উৎপন্ন হয় বিধায় ওখানে কি দুর্গন্ধ উৎপন্ন হয়। আচ্ছা, এখন এই হাইড্রোজেন সালফাইডের উপর ভিত্তি করে প্রাকৃতিক গ্যাস দুই রকমের হয়। একটা হচ্ছে সুইট ন্যাচারাল গ্যাস, আর একটা হচ্ছে সোর ন্যাচারাল গ্যাস। সোর ন্যাচারাল গ্যাস। সুইট মানে কি? মিষ্টি। আর সোর মানে হচ্ছে তিক্ত। কেন সুইট বলছে? কারণ এখানে হাইড্রোজেন সালফাইডের উপস্থিতি কম, উপস্থিতি অল্প। কতটুকু স্যার? 5.7 মিলিগ্রাম প্রতি ঘনমিটারে। এটা খুব অল্প পরিমাণ, এর জন্য গ্যাসটা হচ্ছে সুইট ন্যাচারাল গ্যাস, মিষ্টি। আর সোর যদি থাকে মানে তিক্ত প্রাকৃতিক গ্যাস যদি হয় তাহলে বুঝতে হবে যে ওই গ্যাসের হাইড্রোজেন সালফাইডের পরিমাণ অনেক বেশি আছে। হাইড্রোজেন সালফাইডের পরিমাণ বেশি, গ্রহণীয় মাত্রার চেয়ে বেশি। ঠিক আছে। এখন আমরা একটু পড়ব যে আমাদের বাংলাদেশে প্রাকৃতিক গ্যাস যে পাওয়া যায় গ্যাস ক্ষেত্রগুলো সম্পর্কে আমরা একটু দেখব। বর্তমানে 30টি গ্যাস ক্ষেত্র আছে। কয়টি? 30টি গ্যাস ক্ষেত্র বিদ্যমান। ঠিক আছে। এর মধ্যে প্রথম আর শেষটা সম্পর্কে আমাদের একটু জানতে হবে। দেখো, প্রথম গ্যাস ফিল্ড এটা হচ্ছে সিলেট জেলার হরিপুর উপজেলায়। তার হচ্ছে হরিপুর, সিলেট। মজার ব্যাপার হচ্ছে এগুলো আমাদের একটু কঠিন লাগবে। এখন আমরা কি করব? গুগল ম্যাপে চলে যাব, গিয়ে হরিপুর গ্যাস ফিল্ড লিখে সার্চ দিব, চলে আসবে। একবার যদি তুমি দেখে নাও, তোমার চোখে যদি ভেসে ওঠে তাহলে মনে থাকবে জিনিসগুলো, আর না হলে একটু মনে রাখা কঠিন। এটা কত সালে আবিষ্কৃত হয়েছে? 1955 সালে। বুঝতে পারছি? আর গ্যাস উত্তোলন শুরু হয়েছে ঠিক তার 2 বছর পর থেকে, অর্থাৎ গ্যাস উত্তোলিত হয় 1957 সালে। মনে থাকবে? এগুলো প্রথম গ্যাস ক্ষেত্র। এবার আসো শেষ গ্যাস ক্ষেত্র কোথায়? 30তম গ্যাস ক্ষেত্র হচ্ছে ভোলা, চিনি পানির উপরে। ওই ভোলা জেলার ইলিশা নামক একটা উপজেলা আছে, ওই উপজেলায় দেখবা ঢাকা থেকে লঞ্চ ছাড়ে, ঢাকা টু ইলিশা নামে লঞ্চ। ইলিশা মানে হচ্ছে ওই ভোলা জেলার একটা উপজেলা।
তার হচ্ছে ইলিশা ভোলা। ওকে, আচ্ছা এখন ম্যাক্সিমাম যে আমাদের গ্যাসটা আছে আমাদের বাংলাদেশে, যে এই যে মিথেন গ্যাসটা আছে, এটা দিয়ে সবচেয়ে বেশি উৎপাদন করা হয় ইউরিয়া। কি উৎপাদন করা হয়? ইউরিয়া। মানে হচ্ছে NH2 বন্ড CO NH2। প্রত্যেকটা নাইট্রোজেন এক জোড়া নিঃসঙ্গ ইলেকট্রন যুক্ত থাকে। বুঝতে পারছি? ইউরিয়া উৎপাদনে হচ্ছে ম্যাক্সিমাম হচ্ছে আমাদের গ্যাস, উত্তোলিত গ্যাসটা ব্যবহার করা হয়। একটু জৈব যৌগে চলে আসি। ফ্রেডরিক ভোলার একদিন বিকালবেলা করছে কি, ল্যাবরেটরিতে একটা অজৈব যৌগ অ্যামোনিয়াম থায়াসায়ানাইডকে নিচে ওই স্পিরিট ল্যাম্প দিয়ে উত্তপ্ত করতেছে, করতে করতে সে ঘুমিয়ে গেছে। হঠাৎ করে ঘুম থেকে উঠে দেখে কি হলো বিষয়, মানে একটু পরিবেশটা অন্যরকম লাগতেছে। উঠে দেখে কি এইরকম একটা যৌগ উৎপন্ন হয়েছে, ইউরিয়া। তখন সে গবেষণা করে বলতেছে কি ব্যাপার, অজৈব যৌগ থেকে তো জৈব যৌগ আসার কথা না, অজৈব যৌগ থেকে তো অজৈব যৌগ আসার কথা। ওই যে শুরু হয়েছিল জৈব যৌগ, এখন অবধি চলতেছে। যেটা বর্তমানে এইচএসসির যে শিক্ষার্থী তোমরা আছো, তোমাদের ঘাড়েও চেপে বসে আছে। মজা। আচ্ছা এখন আমাদের দেশে ইউরিয়া যে উৎপন্ন হয় সেটা হচ্ছে আমাদের 7টা কারখানা উৎপন্ন হয়। বুঝতে পারছি? এর মধ্যে একটা হচ্ছে CUFL, আর হচ্ছে কাফকো, আর হচ্ছে আমাদের ফেঞ্চুগঞ্জ সিলেট, ফেঞ্চুগঞ্জ সিলেট, এই সিলেট, এটা হচ্ছে 1 নাম্বার, 2 নাম্বার, আর ওই যে 3 থেকে শুরু করে আমার হচ্ছে 7 পর্যন্ত যে গ্যাস ফিল্ডগুলো আছে সেগুলো হচ্ছে আমাদের সিলেটে অবস্থিত। মূলত এই 7টা গ্যাস ফিল্ড থেকে আমাদের ইউরিয়া উৎপন্ন হয়। CUFLটা কি স্যার? চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড। ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড। কাফকো জিনিসটা কি স্যার? কর্ণফুলী নদী চিনে না? ওই কর্ণফুলী নদীর তীরে অবস্থিত সার কারখানা। কর্ণফুলী মানে হচ্ছে KA ফার্টিলাইজার কোম্পানি, তারপর হচ্ছে ধরো এই কি বলতেছে লিমিটেড। কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড। গুগল ম্যাপে যাব, যাওয়ার পরে দেখবো যে এর অবস্থান কোথায় আছে। চট্টগ্রামের কোথায়? চট্টগ্রামের আনোয়ারাতে, আনোয়ারায় সাগরের তীরে অবস্থিত। বুঝতে পারছেন? তাহলে CUFL কোথায় অবস্থিত? সেটা হচ্ছে আনোয়ারা, চট্টগ্রাম। আর কাফকো কোথায় অবস্থিত? কাফকো হচ্ছে আনোয়ারা। এভাবে বেসিক ইনফরমেশন গুলো মাথায় রেখে দিবেন, তাহলে ভবিষ্যতে ভর্তি পরীক্ষার জন্য নিজেরা প্রস্তুত করে ফেলতে পারবেন, আর চাকরির পরীক্ষার জন্য নিজেরা অটোমেটিক প্রস্তুত করে ফেলতে পারবেন। আচ্ছা, আসলে একটা গ্যাস ফিল্ডের কথা আমরা বললাম না। ব্রাহ্মণবাড়িয়া বাংলাদেশের বিখ্যাত জেলা, অনেক কিছুতেই সে বিখ্যাত। তিতাস গ্যাস ফিল্ড, তিতাস গ্যাস ফিল্ড, এটা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়াতে অবস্থিত। আমাদের দেশের সর্ববৃহৎ গ্যাস ক্ষেত্র, মনে রাখতে হবে। বাংলাদেশের
সর্ববৃহৎ গ্যাস ক্ষেত্র। আমাদের দেশের গ্যাসের চাহিদার প্রায় হচ্ছে আপনার 31% সে ফিল আপ করা আমাদের চাহিদা, অর্থাৎ আমাদের দেশে যে পরিমাণ গ্যাস দরকার তার 31%ই একমাত্র হচ্ছে তিতাস গ্যাস ফিল্ড থেকে উৎপন্ন হয়। তাহলে কতটুকু গুরুত্বপূর্ণ? অনেক গুরুত্বপূর্ণ। আচ্ছা, আমরা এবার একটু আলোচনা করব যে আমাদের যে এত সুন্দর সুন্দর যে গ্যাস ফিল্ড আছে, আমাদের হচ্ছে যে এত সুন্দর গ্যাস ক্ষেত্র আছে, এগুলোর নিয়ন্ত্রণ করতে হবে না, এগুলোর নিয়ন্ত্রক সংস্থাকে বাংলাদেশ সরকার। তেল, গ্যাস ও খনিজ সম্পদ মন্ত্রণালয় আছে না, তার তত্ত্বাবধানে চলে। এখন ওই প্রতিষ্ঠান তো, ওই মন্ত্রণালয় তো একা হাতে সে সমগ্র বাংলাদেশের প্রায় ধরো যদি ভুল না করি 20টা থেকে 24টা ব্লকে ভাগ করা আছে আমাদের গ্যাস ক্ষেত্রগুলো বাংলাদেশে। এতগুলো জায়গাতে তো সে একাকে নিয়ন্ত্রণ করতে পারবে না। তো সে করছে কি, একটা স্বায়ত্তশাসিত সংস্থা বানায় দিছে, বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ বিভাগ। বুঝতে পারছি? তাহলে প্রথম হচ্ছে বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। ওকে, এটা থেকে আসছে যে তেল, তারপর হচ্ছে গ্যাস ও খনিজ সম্পদ বিভাগ, তার অধীনস্থ। এটাকে বলা হয়, জনপ্রিয় একটা ভাষা আছে পেট্রো বাংলা। পেট্রো বাংলা, পেট্রো বাংলার চাকরির কিন্তু অনেক মূল্য আছে, অনেক মর্যাদা আছে, স্যালারি রেঞ্জ অনেক হাই, আবার সহজে চাকরিও জোটে না, অনেক মেধাবী হতে হয়। পেট্রো বাংলা, আচ্ছা, পেট্রো বাংলা করছে কি, ওই যে বিভাগ ওয়াইজ আছে না, বিভাগ ওয়াইজ বা জোন ওয়াইজ, সে আরো ছোট 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 কয়েকটা স্বায়ত্তশাসিত সরকারি প্রতিষ্ঠান গড়ে ফেলছে, কার অধীনে? পেট্রো বাংলার নিজস্ব তত্ত্বাবধানে। তারা করে কি, বিভিন্ন গ্যাস ফিল্ডগুলোকে নিয়ন্ত্রণ করে। কি কি আছে এগুলা তো দেখবই, এগুলোর পাশাপাশি তারা কোন কোন গ্যাস ফিল্ডগুলোকে নিয়ন্ত্রণ করে, এটা হচ্ছে এখন আমরা একটা চার্ট আকারে দেখব। প্রথম হচ্ছে BGFCL, পেট্রো বাংলার অধীনে একটা সরকারি প্রতিষ্ঠান। সে কয়েকটা গ্যাস ফিল্ডকে নিয়ন্ত্রণ করে, মানে দেখভাল করে, তত্ত্বাবধান করে। আগে একটু মিনিংটা পড়ে নেই, কি? বাংলাদেশ গ্যাস ফিল্ড কোম্পানি লিমিটেড, কোম্পানি লিমিটেড। একটা বেসিক জিনিস জানতে হবে, লিমিটেড জিনিসটা কি স্যার? প্রত্যেকটা প্রতিষ্ঠানের পরে লিমিটেড কেন দেয়? লিমিটেড মানে হচ্ছে তার শেয়ার লিমিটবদ্ধ, সরি স্লিপ অফ টাং, সীমাবদ্ধ। অর্থাৎ একটা প্রতিষ্ঠান আছে, তার তো একটা শেয়ার আছে, অর্থনৈতিক একটা পুঁজি আছে, একটা বিনিয়োগ করা আছে, সেই বিনিয়োগটা যেন নিয়ন্ত্রিত অবস্থায় থাকে এবং সরকারের অধীনে দায়বদ্ধ থাকে, এর জন্য বলা হয় লিমিটেড। বুঝতে পারছি? লিমিটেড কোম্পানিগুলো আছে, তাদের ক্ষেত্রে হচ্ছে যারা ডিরেক্টর থাকে, বোর্ড অফ ডিরেক্টরস, তাদের ইনভেস্টমেন্ট থাকে, সাধারণ জনগণের ইনভেস্টমেন্ট থাকে না, যে কারণে তারা সাধারণ জনগণ বা পাবলিকের প্রতি, পরোক্ষভাবে বাংলাদেশ সরকারের প্রতি দায়বদ্ধ থাকে না। কিন্তু এখন দেখবা বিভিন্ন ব্যাংকের ক্ষেত্রে বা বিভিন্ন কোম্পানির ক্ষেত্রে লিমিটেড শব্দটা উঠাই দিয়ে পিএলসি বসায় দিয়েছে, পাবলিক লিমিটেড কোম্পানি।
এখন দায়বদ্ধতা আছে, তার মানে সেখানে কি আছে, বোর্ড অফ ডিরেক্টরসদের ছাড়াও সাধারণ জনগণ আছে না, তাদের জন্য একটা ন্যূনতম শেয়ার রাখা আছে। অর্থাৎ সাধারণ জনগণ যদি সে কোয়ালিফাইড হয় তাহলে হচ্ছে সেই অথরিটিদের সাথে কি করতে পারে, ওই শেয়ারে ইনভেস্টমেন্ট করতে পারে। তখন সেই কোম্পানিটা আমাদের বাংলাদেশের জনগণের প্রতি, মানে বাংলাদেশ সরকারের প্রতি একদম 100% দায়বদ্ধ থেকে যায়। এই যে বিজিএফসিএল কি কি গ্যাস ক্ষেত্রকে তত্ত্বাবধান করে? 5টা গ্যাস ক্ষেত্রকে সে তত্ত্বাবধান করে। একটা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া তিতাস, একটা হচ্ছে বাখরাবাদ গ্যাস ক্ষেত্র, যদি ভুল না করি কুমিল্লা, আর হচ্ছে হবিগঞ্জে যে গ্যাস ক্ষেত্রগুলো আছে সেগুলা, এরপর হচ্ছে মেঘনা, আর হচ্ছে কি নরসিংদী। 1 2 3 4 5, এই 5টা গ্যাস ক্ষেত্রকে বিজিএফসিএল নিয়ন্ত্রণ করে। আবার বিজিএফসিএল কে কে নিয়ন্ত্রণ করে? পেট্রোবাংলাকে কে নিয়ন্ত্রণ করে? মন্ত্রণালয়। আরেকটা নিয়ন্ত্রক কোম্পানি আছে পেট্রোবাংলার অধীনে, SGFCL। বলো তো কি হতে পারে? সিলেট গ্যাস ফিল্ড কোম্পানি লিমিটেড। সে কি করে? সিলেট বিভাগ আছে না, সিলেট বিভাগ ছাড়াও মূলত হচ্ছে আপনার নর্থ ইস্ট যেটা আছে, উত্তর আর হচ্ছে পূর্ব অঞ্চলের যে গ্যাস ফিল্ডগুলো আছে মোটামুটি সেগুলোকে সে নিয়ন্ত্রণ করে। কোন কোন গ্যাস ক্ষেত্রগুলোকে সে কন্ট্রোল করে? 4টা গ্যাস ক্ষেত্রকে সে নিয়ন্ত্রণ করে। একটা হচ্ছে সিলেট, কৈলাসটিলা, বিয়ানীবাজার, আর হচ্ছে রশিদপুর। এই যে 4টা গ্যাস ফিল্ড, এটা সিলেট বিভাগে আছে, এর জন্য ওই কর্তৃপক্ষের নাম হচ্ছে কি SGFCL। এখন দেখব আরেকটা কোম্পানি আছে পেট্রোবাংলার অধীনে, সে হচ্ছে 7টা গ্যাস ফিল্ডকে, মানে 7 ধরনের গ্যাস ফিল্ডকে নিয়ন্ত্রণ করে। এটাকে বলে বাপেক্স বা প্যাক্স। আচ্ছা, এটা কি হতে পারে? বাংলাদেশ বিয়েতে বাংলাদেশ, পিতে বোঝায় পেট্রোলিয়াম, ইতে বোঝায় এক্সপ্লোরেশন, উদ্ঘাটন, বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন এন্ড প্রোডাকশন উৎপাদন কোম্পানি লিমিটেড। তারপর হচ্ছে কি লিমিটেড। বুঝতে পারছি? এরা কাদেরকে নিয়ন্ত্রণ করে? শালদা নদী
শাহবাজপুর, ফেঞ্চুগঞ্জ, সেমতান, এদিক থেকে একটু দেখি, সুন্দরপুর, তারপর হচ্ছে শ্রীকাইল, আর হচ্ছে বেগমগঞ্জ, এরা কোথায় কোথায় আছে একটু দেখে ফেলতে হবে, জানতে হবে। শালদা নদীটা হচ্ছে আমাদের কুমিল্লাতে। কোথায়? কুমিল্লা। শাহবাজপুর কিন্তু ভোলায় আছে, বুঝতে পারেন? তাহলে শাহবাজপুর কোথায় আছে? ভোলা। ফেঞ্চুগঞ্জ তো আমরা জানি সিলেট। সেমতানটা জানতে হবে, সেমতান হচ্ছে আমাদের খাগড়াছড়িতে, মানিকছড়ি উপজেলায়, আর হচ্ছে খাগড়াছড়ি জেলায়। সুন্দরপুরটা কোথায়? সুন্দরপুর হচ্ছে নোয়াখালী। আর শ্রীকাইল হচ্ছে কুমিল্লা। আর বেগমগঞ্জ তো আমরা জানি নোয়াখালীর একটা উপজেলা। বুঝতে পারছি? এই যে 1 2 3 4 5 6 7 ধরনের যে গ্যাস ক্ষেত্র আছে সেগুলোকে হচ্ছে বাপেক্স কন্ট্রোল করে। মোটামুটি আমাদের আরো কিছু দেশীয় সংস্থা আছে পেট্রোবাংলার অধীনে। এখন আমরা কিছু দেখব হচ্ছে আমাদের দেশে আন্তর্জাতিক কিছু সংস্থা আছে যারা বিভিন্ন গ্যাস ক্ষেত্র থেকে গ্যাস উত্তোলন করে। এদেরকে একটু দেখতে হবে কারা কারা আছে। এদের টার্মটা হচ্ছে, এদেরকে বলে আইওসি, ইন্টারন্যাশনাল অয়েল কোম্পানি। ক্লিয়ার? কি কি আছে স্যার? দুইটা কোম্পানি আমাদের দেশে খুব জনপ্রিয়। একটা হচ্ছে CHEVRON, চেভরন, আর হচ্ছে কারেন, CAIRN, কারেন। এই দুইটা কোম্পানি হচ্ছে বিদেশি কোম্পানি। এরা হচ্ছে আমাদের দেশে কি করে, বিভিন্ন গ্যাস ফিল্ডগুলার হচ্ছে দায়িত্ব দিয়ে দিচ্ছে, গ্যাস তৈরি করতেছে, উত্তোলন করতেছে। এখন দায়িত্ব কি তাদের কাছে দিয়ে দিছে পুরোটা? না, শোনেন, এটাকে বলে PPP, পাবলিক প্রাইভেট পার্টনারশিপ। বুঝতে পারছি? দ্যাট মিন্স PPP হচ্ছে কি পাবলিক, তারপর হচ্ছে প্রাইভেট, আছে পার্টনারশিপ। পাবলিক কে? বাংলাদেশ সরকার। প্রাইভেট কে? ওই যে বিদেশি কোম্পানিগুলা। আর পার্টনারশিপ হচ্ছে যৌথ মালিকানায়, মানে জয়েন্ট ভেঞ্চারে তারা হচ্ছে নিয়ন্ত্রণ করতেছে। জয়েন্ট ভেঞ্চারস, ঠিক আছে? যৌথ উদ্যোগে তারা নিয়ন্ত্রণ করতেছে। এখন আমরা কেন তাদেরকে নিয়ে আসছি? তারা হচ্ছে কি বলে, এটা প্রযুক্তিগতভাবেও সমৃদ্ধ,
এবং জ্ঞানের পরিধি মাত্রা এবং অভিজ্ঞতা তাদের ক্ষেত্রে অনেক অনেক বেশি, যে কারণে তাদের কাছে আমাদের দেশে বাংলাদেশ সরকার কি করছে, নিয়ে আসছে গ্যাস উত্তোলন করার জন্য। আর তাদেরকে দিয়ে হচ্ছে ক্রিটিক্যাল মানে গুরুতর কিছু গ্যাস ক্ষেত্র আছে না, ওগুলো থেকে গ্যাস উত্তোলন করা, যেগুলো থেকে গ্যাস উত্তোলন করাটা অনেক রিস্কি, বা হচ্ছে গ্যাসটা মাটির অনেক গভীরে আছে, গ্যাস আছে কিন্তু অনেক গভীরে আছে, এটাকে হচ্ছে প্রপার ইকুইপমেন্ট দিয়ে তারপর উত্তোলন করতে হবে, একটু কঠিন, এই ক্ষেত্রে তাদেরকে আনা হয়। আচ্ছা, এখন আমরা একটু দেখব যে এই যে চ্যাভরন আছে, CHEVRON, সে আমাদের দেশের 3টা গ্যাস ক্ষেত্রকে নিয়ন্ত্রণ করতেছে বাংলাদেশ সরকারের সাথে যুক্ত হয়ে। কোন 3টা? জালালাবাদ, বিবিয়ানা আর হচ্ছে বিয়ানীবাজার। এই 3টাই হচ্ছে আমাদের সিলেট জেলায় অবস্থিত। ক্লিয়ার? আচ্ছা, এবার পরের যে বিদেশি কোম্পানিটা আছে সেটা কি? CAIRN, সে হচ্ছে আমাদের দুটো গ্যাস ক্ষেত্রকে নিয়ন্ত্রণ করে, তত্ত্বাবধান করে। একটা হচ্ছে কুতুবদিয়া আর হচ্ছে রূপগঞ্জ। গুগল ম্যাপে আমরা একটু দেখবো যে কুতুবদিয়া গ্যাস ক্ষেত্র, ওটা হচ্ছে চিটাগাং থেকে একটু সাগরের ভিতরে, প্রায় 50 কিলোমিটার ভিতরে, মানে সাগরের মধ্যে। চিটাগাং চট্টগ্রাম হচ্ছে সৈকত থেকে 50 কিলোমিটার সাগরের মধ্যে, সে জায়গাটা হচ্ছে কুতুবদিয়া নামে একটা দ্বীপ আছে সেখানে, অর্থাৎ বে অফ বেঙ্গল, বে অফ বেঙ্গল। তারপর বলতে পারো নিয়ার চিটাগাং, চিটাগাং। আর রূপগঞ্জ হচ্ছে নারায়ণগঞ্জের একটা থানা, নারায়ণগঞ্জ জেলায় একটা থানা হচ্ছে রূপগঞ্জ, ওখানে প্রচুর মাটির নিচে আমাদের খনিজ সম্পদ আছে, গ্যাস আছে। তো সেটা তোলার, যেহেতু ইন্ডাস্ট্রিয়াল এলাকা নারায়ণগঞ্জ এবং খুব রিস্কি একটা জোন, এর জন্য হচ্ছে CAIRN কে দায়িত্ব দিয়ে দেওয়া হয়েছে। আর হচ্ছে যেহেতু কুতুবদিয়া সাগরের মধ্যে, এটা তো অফশোর, তো সাগরের মধ্যে গ্যাস উত্তোলন করা মানে সো মাচ রিস্কি, যে কারণে তাদের কাছে পর্যাপ্ত প্রযুক্তিগত হচ্ছে ইকুইপমেন্ট আছে, তো এর জন্য হচ্ছে তাদেরকে দিয়ে দেওয়া হয়েছে যে তোমরা তুলতে থাকো গ্যাস। আচ্ছা, আরেকটা জিনিস তো আমরা শুনলাম না, একটু মিস্টেক করে ফেলছি। টুলো নামে একটা আন্তর্জাতিক কোম্পানি আছে, TULLOW, টুলো। এগুলোর ব্যাখ্যায় আসতেছি। তো এই আন্তর্জাতিক কোম্পানিটাও আমাদের দেশে গ্যাস উত্তোলন করে কয়েকটা গ্যাস ক্ষেত্র থেকে। কোনগুলা? এই টুলোকে দায়িত্ব দেওয়া হয়েছে শুধু একটা গ্যাস ক্ষেত্র থেকে গ্যাস উত্তোলন করা, সেটা হচ্ছে বাঙ্গুরা গ্যাস ক্ষেত্র। সেটা কোথায় অবস্থিত? কুমিল্লা। সব গুগল ম্যাপে সার্চ দিয়ে দেখতে হবে কোনটা কোন জায়গায় আছে, তাহলেই মাথায় থেকে যাবে, আমরা থাকবে না এটা। আচ্ছা, এবার এই যে CAIRN, তারপরে হচ্ছে চ্যাভরন, তারপরে হচ্ছে কি আমার টুলো, এগুলো সম্পর্কে আমরা একটু দেখবো যে তারা কোন কোম্পানি আর কেনই তাদেরকে এত গুরুত্বপূর্ণ মানে গুরুত্ব দেওয়া হয়েছে আমাদের দেশে গ্যাস উত্তোলনের জন্য। আচ্ছা, এখন একটা জিনিস দেখতে হবে যে 30টা গ্যাস ফিল্ডের মধ্যে আমাদের দেশে কয়েকটা গ্যাস ফিল্ড থেকে গ্যাস উত্তোলন করা অলরেডি বন্ধ হয়ে গেছে। এগুলো কোনগুলো, কি কি? অর্থাৎ গ্যাস উত্তোলন বন্ধ।
প্রথমটা হচ্ছে ছাতক, এরপরে হইছে কান্তা, এরপরে হইছে আমাদের ফেনী, আর হচ্ছে আমাদের সাঙ্গু। আচ্ছা, ছাতক কোথায় স্যার? ছাতক হচ্ছে সুনামগঞ্জ। কামতা কোথায়? কামতা বলি না, ঢাকার পূর্বাচলে। পূর্বাচল ঢাকা। ফেনী তো চিনি, সাঙ্গু, সাঙ্গু তো সাঙ্গু আমরা জানি কোথায়, ওই সাঙ্গু রিভার ইয়েতে পার্বত্য চিটাগাং। এই চারটা গ্যাস ফিল্ড থেকে বর্তমানে গ্যাস উত্তোলন বন্ধ, মানে অলরেডি গ্যাস শেষ হয়ে গেছে, বুঝতে পারছেন? তবে এই যে ছাতক, সুনামগঞ্জে যে ছাতক আছে, এটা এখনো নতুন করে পর্যবেক্ষণে আছে যে আরো কোনো জায়গায় গ্যাস আছে কিনা, সেটা পর্যবেক্ষণ করতেছে জয়েন্ট ভেঞ্চারে কিছু বিদেশি কোম্পানি আর হচ্ছে আমাদের বাংলাদেশ সরকার। আচ্ছা, বইয়ে আমাদের একটা চার্ট দেওয়া আছে যে বাংলাদেশের প্রাকৃতিক গ্যাসে তোমার হচ্ছে মিথেন গ্যাসের সংযুক্তি কোন গ্যাস ফিল্ডগুলোতে বেশি আছে, কোন গ্যাস ফিল্ডগুলোতে কম আছে, আবার হচ্ছে সংযুক্তির পরিমাণ কতটুকু করে, সর্বোচ্চ কতটুকু আছে কোন গ্যাস ক্ষেত্রতে, আর সর্বনিম্ন কত পার্সেন্ট আছে কোন গ্যাস ক্ষেত্রতে। এগুলো হচ্ছে আমাদের এইচএসসির জন্য হচ্ছে প্লাস মানে অ্যাডমিশনের জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট, অনেক গুরুত্বপূর্ণ। এগুলো মুখস্থ করতেই হবে এবং মনে রাখতেই হবে। সেগুলো বইয়ে চার্ট আকারে দিয়ে দেওয়া আছে, হাজারিন আক্সারের বইয়ে, তোমরা শিখে ফেলবা। এখন আমরা একটু দেখব এই যে প্রাকৃতিক গ্যাসটা দিয়ে আমরা কি ব্যবহার করতেছি। প্রথম কথা হচ্ছে আমাদের ইন্ডাস্ট্রিতে কি করতেছি? বিদ্যুৎ উৎপাদন করতেছি, বিদ্যুৎ উৎপাদন করতেছি, ঠিক আছে? এটা হচ্ছে প্রাকৃতিক গ্যাসের সবচেয়ে বেশি ব্যবহার। প্রাকৃতিক গ্যাসের সবচেয়ে বেশি ব্যবহার কোথায়? বিদ্যুৎ উৎপাদন। এটা হচ্ছে একটা এমসিকিউ যেটা 2017 সালে কুমিল্লা বোর্ডে আসছিল এইচএসসি ফাইনাল পরীক্ষায়। এখন আমাদের একটু দেখতে হবে সিএনজি আছে না, সিএনজি কেন বলে? মিথেন গ্যাসটাকে মানে প্রাকৃতিক গ্যাসটাকেই অধিক চাপে ওই সিলিন্ডারের ভেতরে তরল করে প্রবেশ করানো হয়। অধিক চাপ দেওয়া হয়েছে না, এর জন্য হবে কম্প্রেসড। অধিক চাপ বিশিষ্ট, অধিক চাপ যুক্ত। কম্প্রেসড কি? ন্যাচারাল বা প্রাকৃতিক, আর হচ্ছে এই তো, নাথিং এলস। আচ্ছা, মজার ব্যাপার হচ্ছে 100% যে মিথেন গ্যাসটা আছে এটা 55% এরও সমান অথবা উপরে ব্যবহৃত হচ্ছে বিদ্যুৎ উৎপাদনে। বিদ্যুৎ উৎপাদনে বাকি রইল কতটুকু? 45%।
অবশিষ্ট অংশ রয়েছে হচ্ছে 45%। এর অর্ধেকের চেয়ে বেশি, কতটুকু? 45 এর অর্ধেকের চেয়ে বেশি প্রায় হচ্ছে 15.45%। এটার বেশি ব্যবহার করা হচ্ছে শুধুমাত্র সার তৈরিতে। বুঝতে পারছেন? 55% হচ্ছে বিদ্যুৎ উৎপাদন করবে, বাকি যে অবশিষ্ট 45% আছে বাংলাদেশে উৎপাদিত প্রাকৃতিক গ্যাসের, তার অর্ধেকের চেয়ে বেশি মানে 15.45% বা তার চেয়ে বেশি হচ্ছে দিয়ে আমরা কি করব? সার তৈরি করতেছি। আর বাকি যে প্রাকৃতিক গ্যাসটা রয়ে গেছে সেটা হচ্ছে আমরা বাসা বাড়িতে বা গৃহস্থালির কাজে ব্যবহার করতেছি, দৈনন্দিন জীবনে। এখন আপনারই বলেন, নতুন বাসা বাড়ি করছে, যে এখন আমি চাইলাম একটা বাসা করলাম, আমার বাসায় গ্যাস সংযোগ দিতে হবে, এটা এভাবে স্যার বললেই হয় না। আমাদের গ্যাসের অপর্যাপ্ততা আছে, আমি ইচ্ছা করলে সবাইকে দিতে পারবো না। এটা কি করতে হবে? সঠিক এবং পরিমিত ব্যবস্থাপনার মাধ্যমে তারপর আমাকে দিতে হবে। বুঝতে পারছেন? আচ্ছা, এখন আমরা একটা জিনিস করব, যে গ্যাসের ঘনমাত্রা মাপার জন্য বা পরিমাণ আয়তন মাপার জন্য এই যে বিবিএল এককটা ব্যবহার করা হয়। এই বিবিএল হচ্ছে ব্যারেল, এটার নাম কি? ব্যারেল। ইংরেজিতে বলে BARE, ব্যারেল। এখন ব্যারেল দিয়ে কি করা হয়? সাধারণত ব্যারেল দিয়ে হচ্ছে আমার বিভিন্ন খনিজ সম্পদের হচ্ছে পরিমাণ বের করা হয়, পরিমাণ নির্ণয় করা। এখানে কিন্তু একটু পরিষ্কার বুঝতে হবে, একটু ধোঁয়াশা আছে। এটা বোঝার জন্য এখন আমাদের বুঝতে হবে যে গ্যাস ক্ষেত্র থেকে বা সাগর থেকে তেল বা গ্যাসটা মানে ধরো উত্তোলন করলে পরে এটা কি স্যার বিশুদ্ধ থাকে না অবিশুদ্ধ থাকে? নিশ্চয়ই অবিশুদ্ধ থাকে। এই অবিশুদ্ধ মানে অপরিশোধিত যে তেল, সেটাকে বলবো ক্রুড অয়েল, CRUDE, ক্রুড অয়েল, অপরিশোধিত। আর এটা হচ্ছে প্রাথমিক উত্তোলিত, তারপরে কি করতে হবে? এই ক্রুড অয়েলটাকেই হচ্ছে বিভিন্ন দেশ তারপর বিক্রি করে, তারপর বিভিন্ন দেশ নিয়ে যায়, সংরক্ষণ করে এবং সেটাকে পিউরিফাই করে তারপর হচ্ছে বাজারে ছাড়ে। তাহলে ক্রুড অয়েলের দাম কিন্তু কম। ক্রুড অয়েল যখন রপ্তানি করে এদের মূল্যটা হচ্ছে আন্তর্জাতিক বাজারে কম, কিন্তু পরিশোধিত তেলের যখন পরিশোধন করার পর বিক্রি করে তখন সেটার দাম বেড়ে যায়। তাহলে যেখানে হচ্ছে তেল উৎপন্ন করবে সেখানে যদি আন্তর্জাতিক বাজারে ক্রুড অয়েলের দাম বেড়ে যায়, অটোমেটিক আমাদের কি হবে? আমাদের ব্যবহার্য যে তেল আছে, খনিজ তেল আছে, আমরা যেটা পিউরিফাই করে তারপরে আমরা পাই, সেটার দাম অটোমেটিক বেড়ে যাবে না? তাহলে তেলের ঊর্ধ্বগতি বা নিম্নগতি নির্ধারণ করা সবসময় আমাদের যে ক্রুড অয়েল মানে যেখান থেকে উত্তোলিত হয় সেটার আন্তর্জাতিক দামের উপর।
যদি দর পতন হয় তাহলে কমে যায়, যদি দর বৃদ্ধি পায় তাহলে একটু বেড়ে যায়। এই একটা সরকার ইচ্ছা করলেই কিন্তু স্যার খনিজ সম্পদের দাম বৃদ্ধি করে দিতে পারবে না, সবকিছুর একটা যৌক্তিকতা আছে। কারণ সে নিজে আমদানি করতেছে, এটাকে পিউরিফাই করতেছে, তার এখানে একটা কস্টিং আছে। এই কস্টিংটা হচ্ছে কি আমাদের জনগণের ট্যাক্সের টাকা। তাহলে কস্টিংটা যদি বেড়ে যায় সেই অনুপাতে কি করতে হবে, আবার রেভিনিউ থেকে, রাজস্ব থেকে যাবে যে টান দিচ্ছি অর্থটা দিয়ে যে আমি ক্রুড অয়েল নিয়ে আসছি কিনে, এবার পিউরিফাই করে নিশ্চয়ই এটাকে এমনভাবে লাভ করে সেল করতে হবে যাতে আমার রাজস্বের টাকাটা লাভ দিয়েই উঠে যায়। তারপর আমি কি করব, সেই লাভটা আবার আমার রাজস্ব খাতে আমি নিয়ে যাব, ফেরত নিয়ে যাব। এর জন্য এইভাবে হিসাব নিকাশ করে তারপরে হচ্ছে আন্তর্জাতিক বাজারের সাথে সঙ্গতি রেখে এই খনিজ সম্পদগুলো বা তেলগুলো এগুলোর দাম বৃদ্ধি করা হয়। আচ্ছা, এখন এই ধরেন খনি থেকে কি আসে বললাম না, প্রথমে শুরু করছিলাম না যে তেলও চলে আসে আবার গ্যাসও চলে আসে। তার মানে হচ্ছে তেল গ্যাসের মাপকাঠি, একটা হচ্ছে ব্যারেলস অফ অয়েল ক্রুড অয়েলের ক্ষেত্রে, আর হচ্ছে ব্যারেলস অফ ইকুইভ্যালেন্ট মানে হচ্ছে সমতুল্য, ওই তেলের সমতুল্য মাপকাঠিতে আর কারেন্ট উত্তোলন করতেছে, নিশ্চয়ই প্রাকৃতিক গ্যাস, তার মানে হচ্ছে ন্যাচারাল গ্যাস। এটাকে বলা হয় ব্যারেলস অফ ইকুইভ্যালেন্ট, কে বলা হয় BOE, আর হচ্ছে ব্যারেল অফ অয়েল কে বলা হয় BBL। এই যে আমাদের বইয়ে BBL দেওয়া আছে না, BBL মানে হচ্ছে সেটা তেলের পরিমাপের একক, আর যদি BOE থাকতো তাহলে সেটা হচ্ছে প্রাকৃতিক গ্যাস পরিমাপের একক। এটা দিয়েও প্রকাশ করে, আবার যে ঘনফুট দিয়েও প্রকাশ করে। এই দুইটাই হচ্ছে টোটাল এনার্জি কন্টেন্ট of a single unit, অর্থাৎ যে কোনো একটা শক্তির যে আমার উৎস আছে সেটার দুইটা পরিমাপ আমরা হিসাব করি, যখন যেটা লাগবে, তেল আসলে BBL লাগবে, গ্যাস আসলে BOE লাগবে। আচ্ছা, এখন আমরা একটু দেখব যে এই যে ব্যারেল গুলো বলতেছে, ব্যারেল আর লিটারের মাপকাঠি, কারণ আমরা তো লিটার দিয়ে চিনি। এক ব্যারেল মানে হচ্ছে, এটা হচ্ছে ইউএস ফ্লুইড। ধরো আমি তেলটা কিনলাম, সেটা হচ্ছে ডলারে কিনলাম, আমেরিকান ডলারে কিনলাম, তাহলে আমার এক ব্যারেল হচ্ছে 119.24 লিটার। মাথায় রাখতে হবে, আমেরিকান ডলারে কিনলে এক ব্যারেল তেল কিনলে আমি হচ্ছে 119.24 লিটার তেল পাবো। আচ্ছা, এখানে একটু পার্থক্য আছে, এটা কি বলছি, ফ্লুইড বলতেছি। আর আমরা যদি বলি এক ব্যারেল ডলারে অয়েল কিনবো, তখন সেটা প্রায় 158.98 বা
159 লিটারে পড়ে যায়, 159 লিটারে পড়ে যায়। এখন ফ্লুইড আর অয়েলের মধ্যে পার্থক্য কি? যদি ক্রুড অয়েল নেই বা শুধু অয়েল নেই, যে তেলটা আমি চাচ্ছি, ধরেন আমি পেট্রোল চাইলাম বা ডিজেল কিনতে চাইবো বা শুধু অকটেন কিনতে চাইবো, তখন হচ্ছে সেটা অয়েল, মানে নির্দিষ্ট তেল। আর আমি যদি বলি যে না আমি ফ্লুইড চাই, তাহলে বুঝতে হবে ওই আমি যেটা চাইছি সেটার মধ্যে অন্যান্য কিছু খনিজ তেলও মিশ্রিত আছে, পেট্রোলিয়াম মিশ্রিত আছে, বিটুমিন মিশ্রিত আছে, পিচ মিশ্রিত আছে, তারপরে হচ্ছে আপনার হেক্সান, হেপ্টান, অক্টেন, নন, এগুলো সব মেশানো আছে। তখন তারা আমাকে কম পরিমাণ দিবে। আর আমি যদি হচ্ছে একদম নির্দিষ্ট পরিমাণ তেলটা আমি কিনে আনতে চাই, তাহলে তারা কি করবে? ক্রুড অয়েলটা তুলবে অপরিশোধিত, তুলে পাতনের মাধ্যমে আমি যে তেলটা চাইছি, ধরেন আমি পেট্রোলিয়াম চাইছি, পেট্রোলিয়ামটাকে আলাদা করে তারপরে হচ্ছে আমাকে দিয়ে দিবে। তাহলে এটার পিছনে তাদের একটা কস্টিং আছে না ইন্ডাস্ট্রিতে? এর জন্য মূলত হচ্ছে কস্টিংও বেড়ে যায়, আর হচ্ছে আমার তেলের পরিমাণটাও আমার কি হয়? বেড়ে যায়, আমরা বেশি বেশি পাই। আচ্ছা, এবার আসো, এটাতে হলো আমেরিকান হিসাব। আমরা যদি 1 ব্যারেল যুক্তরাজ্যের পয়সায় কিনি, তার মানে আমরা যদি পাউন্ডে কিনে নিয়ে আসি, ধরো ইউকে, তাহলে তারা আমাকে তেল দিবে হচ্ছে আরো বেশি, 163.65 লিটার তেল দিবে। বুঝতে পারছি? পাউন্ডে কিনলে আমি যুক্তরাজ্যের হিসাব যদি করি, তাহলে 1 ব্যারেল তেল যদি আমি কিনি, আমাকে তারা 163.65 লিটার দিবে। তাহলে এবার বের করা যাবে না যে এত ব্যারেল হচ্ছে কেনা হয়েছে, তাহলে কত লিটার কেনা হয়েছে, এভাবে কনভার্ট করা যাবে না? যাবে। এখন একটু বুঝতে হবে, এখানে একটু চিন্তা করেন যে ফ্লুইড আর হচ্ছে অয়েল 119.24 লিটার বা 158.9 বা 159 ব্যারেলে কি হয় জানেন? এটা হচ্ছে 42 ইউএস গ্যালন হয়। ইউএস গ্যালন তো আমরা চিনি। আমেরিকার একদম একটা নির্দিষ্ট মাপকাঠিতে তৈরিকৃত যে গ্যালন আছে, এরকম 42টা গ্যালনের মধ্যে হচ্ছে আমার তোমার এই পরিমাণ তেল আমার রাখতে পারি আমরা, বা রাখা যায়। আর যদি তুমি ইউকের কথা বলো, তাহলে এটা হচ্ছে 35 ইম্পেরিয়াল গ্যালন। ইম্পেরিয়াল গ্যালন, গ্যালনের মাপটা একটু ছোট ছোট আর কি। তাহলে হচ্ছে ইম্পেরিয়াল কেন বলছি? ওই যে রাজকীয় ব্যাপার আছে, যুক্তরাজ্যের রাজা প্রধান, আমেরিকান গ্যালন থেকে এই হচ্ছে ব্রিটিশ গ্যালনটাকে আলাদা করার জন্য জাস্ট খালি ইম্পেরিয়াল দিয়ে দিছে। 35টা ইম্পেরিয়াল গ্যালন মানে হচ্ছে আমার ওই 163 হচ্ছে লিটার, প্রায় 164 লিটার তেল। পড়ে ফেলছি একটা পার্ট। এগুলো কিন্তু শিখতে হবে, এগুলো এমনি এমনি পড়াইতেছি না, শেখার জন্যই পড়াইতেছি। এখন মনে হবে যে এই জিনিসগুলো এই চ্যাপ্টারে কখনোই দরকার নাই, স্যার একটু বেশি বেশি ইনফরমেশন দিচ্ছে, সবগুলো মাথার উপর দিয়ে পাশে যাচ্ছে। পড়তে হবে, কাজে লাগবে। এবার আসেন, ওই যে প্রতিষ্ঠান করছিলাম যে কাফকো জিনিসটা, কাফকো বলছিলাম না, আমাদের দেশের 60টা গ্যাস ক্ষেত্র থেকে ম্যাক্সিমাম হচ্ছে গ্যাসগুলো উৎপন্ন হয়ে ইউরিয়া উৎপাদনে যায়। এর মধ্যে একটা হচ্ছে চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড, একটা হচ্ছে কাফকো, আর একটা হচ্ছে ওই সিলেটের ফেঞ্চুগঞ্জে অবস্থিত। মানে 3 জায়গায় 2টা, আর ফেঞ্চুগঞ্জে আছে বাকি 5টা। এর মধ্যে কাফকো আমরা বলছিলাম হচ্ছে কি কর্ণফুলী নদীর তীরে অবস্থিত। কর্ণফুলী ফার্টিলাইজার
কোম্পানি লিমিটেড। শোনেন, কাফকোর কিন্তু আমাদের বাংলাদেশের ক্ষেত্রে অবদান অনস্বীকার্য। এটা কিন্তু সেই বাংলাদেশের সৃষ্টি লগ্ন থেকেই উৎপাদনে হচ্ছে এই সার উৎপাদনে ব্যবহৃত মানে ক্রিয়াশীল আছে, বুঝতে হবে। এবং এটা হচ্ছে একটা দেশীয় সংস্থা না, দেশে তৈরি, তবে এটা আন্তর্জাতিক যৌথ বিনিয়োগপ্রাপ্ত সংস্থা, মানে যৌথ উদ্যোগে শেয়ার ব্যবসা। তার মানে হচ্ছে ইন্টারন্যাশনাল জয়েন্ট ভেঞ্চার। ঠিক আছে।